পাকিস্তানের প্রতি ইরান এত সদয় হলো কেন? পাকিস্তানকে কেন প্রকাশ্যভাবে ধন্যবাদ জানাতে হলো, জানাইতে বাধ্য হলো? এবং সেই সাথে আর একটা প্রশ্নের উত্তর খুঁজবো, কোনোভাবেই ইরান কেন যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না? দর্শক মন্ডলী, ইরানের তথ্য মোতাবেকই প্রায় ৬-৭ বার আমেরিকা ইরানের কাছে যুদ্ধবিরতির বিষয়টা নিয়ে কাউকে না কাউকে পাঠিয়েছে অথবা ইরানের সাথে আলোচনা করার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ইরান কোনোভাবেই আপনার যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। কেন কেন বলতেছে? আমরা অন্তত আরো এই যুদ্ধটাকে মিনিমাম 3 সপ্তাহ পর্যন্ত টেনে নিতে চাই। 3 সপ্তাহ পর্যন্ত কেন টেনে নিতে চান? 3 সপ্তাহই বা কেন? এইটাই হচ্ছে কথা। আর হচ্ছে পাকিস্তানকে হঠাৎ করে কেন আপনার ধন্যবাদ দিতে হলো? দর্শক মন্ডলী, শেষ পর্যন্ত এই লাইভে যুক্ত থাকবেন, কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। যাই হোক, আগে পাকিস্তানের বিষয়টা আসি। পাকিস্তান কি এমন ইরানের উপকার করলো যে ইরান পাকিস্তানকে ধন্যবাদ দিল? দর্শক মন্ডলী, এখানে হচ্ছে মানসিকতার একটা বিষয়। দেখেন, মুসলিম বিশ্বের মধ্যে যে 2টা দেশ মোটামুটি যুদ্ধ করতে অভ্যস্ত, যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছে, মোটামুটি যুদ্ধের পারফরমেন্স ভালো, সেই 2টা দেশ হচ্ছে, মানে 2-3টা দেশের মধ্যে পাকিস্তান একটা। আফগানিস্তান তাই, যুদ্ধ তারা দীর্ঘদিন যুদ্ধ করেছে, যোদ্ধা জাতি। ইরানও তাই, ঠিক আছে। আর বাকি যে দেশগুলো আছে সেগুলো সবাই কেউ যুদ্ধে অভ্যস্ত নয়, যুদ্ধে পরাজিত। ইরাকের কথা বলেন, লিবিয়ার কথা বলেন, আপনি ইয়েমেনের কথা বলেন, এরা সবাই যুদ্ধে পরাজিত। পরাজিত পক্ষ সবসময় ভয়ে থাকে। আর আপনার মনে করেন বিজয়ী পক্ষ, তারা সবসময় একটা অন্যরকম শক্তির মধ্যে থাকে, মানসিক শক্তির মধ্যে থাকে। তো মুসলিম বিশ্বের যে 3টা দেশ মানসিকভাবে যুদ্ধের ক্ষেত্রে আপনার মনে করেন যে শক্তিশালী অবস্থানে আছে, তার মধ্যে একটা পাকিস্তান, একটা হচ্ছে ইরান, আর একটা আফগানিস্তান। কারণ এরা যত কষ্ট করেই হোক না কেন, যত আপনার স্যাক্রিফাইস করেই হোক না কেন, এরা কোনো সময় যুদ্ধে গিয়ে তারা মাথা নত করে সারেন্ডার করেনি বা তাদের পরাজয় ঘটেনি। তাদের দেশগুলো আপনার অন্যের হাতে চলে যায়নি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন বর্তমান এই মধ্যপ্রাচ্য প্রেক্ষাপটে আপনার দেখেন, ইরান যে দেশগুলোতে একের পর এক অ্যাটাক করে যাচ্ছে, সেই দেশগুলো কিন্তু যুদ্ধে অভ্যস্ত নয়। তারা কখনো যুদ্ধই করেনি। তারা আরামায়েশ ভোগ বিলাসে জীবনযাপন করেছে। তাদের যুদ্ধের কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা যুদ্ধকে ভয় পায়। বিধায় তারা কিন্তু ইরানকে যে আক্রমণ করা হচ্ছে না, পাল্টা আক্রমণ করা হচ্ছে না, তার কিন্তু অন্যতম কারণ এইটা। আপনি আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কুয়েত, কাতার বলেন, আপনার মনে করেন যে ওমান বলেন, এই দেশগুলো, বাহরাইন বলেন, এই দেশগুলো কখনোই যুদ্ধ করেনি। এই দেশগুলো সবসময় আরামায়েশ ভোগ বিলাসে জীবনযাপন করেছে। তারা নিরাপত্তার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দিয়ে তারা নিশ্চিন্ত মনে আমোদ ফুর্তি করে বেরিয়েছে। তাদের কাছে টাকা আছে, তাদের আপনার টাকা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তো কথা হচ্ছে, তারা আপনার মনে করেন যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকবে কেন, চিন্তা করবে কেন? কোনো সময় যুদ্ধ পরিস্থিতি ফেস করতে হয়নি তাদেরকে। তো কথা হচ্ছে যে যুদ্ধ করতে গেলে যে মানসিক শক্তিটা লাগে, মানসিক বলটা লাগে, সেই বলটা তাদের নাই। ইরানকে এখন পাল্টা অ্যাটাক করতে গেলে এই দেশগুলোর মধ্যে থেকে কে নেতৃত্ব দেবে? কার সাহস আছে একটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞতা আছে এই দেশগুলোর? আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন বলেন, কোন দেশটার যুদ্ধের এক্সপিরিয়েন্স আছে? কোন দেশটা যুদ্ধে, ছোট হোক বড় হোক, কোন দেশটা যুদ্ধে তিনি টিকে থাকতে পেরেছেন, জয়ী হয়েছিলেন? যুদ্ধই তো করেন না, তার জয়ী আর টিকে থাকার কি আছে? মূলত এই কারণে এই প্রত্যেকটা দেশ পাকিস্তানের কাছে ধর্ণা দিয়েছে। এমনকি এই দেশগুলো কিন্তু তুরস্ককে কোনোভাবেই টলারেট করে না, তারপরে তুরস্কের কাছেও ধর্ণা দিয়েছে। কিন্তু তুরস্ক নিজেরও কিন্তু যুদ্ধের এক্সপিরিয়েন্স খুব একটা নাই। তুরস্কের কাছে অনেক কিছু হয়তো আছে, কিন্তু তুরস্ক কিন্তু যুদ্ধে এক্সপিরিয়েন্স বলে যে একটা কথা আছে, আপনাকে মুহূর্তের মধ্যে কি টাইপের সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়া, মনে করেন যে সেই জিনিসটা কিন্তু তারও এক্সপিরিয়েন্স নাই। আর কথা হচ্ছে যে তুরস্ক এখানে ইরানের সাথে যুদ্ধে জড়াবে কেন? ঠিক আছে। এখন পাকিস্তানের দ্বারস্থ কিন্তু আরব আমিরাত পাকিস্তানকে প্রচুর পরিমাণে ডলারের লোভ দেখিয়েছে, পাকিস্তানকে অনেক কিছু লোভ দেখিয়েছে। আজীবন আপনার মনে করেন তেল নিয়ে চিন্তা করতে হবে না, তেলের টাকা দিতে হবে না, এরকম কথাও পাকিস্তানকে অফার করা হয়েছে। তারপরেও পাকিস্তান কিন্তু চুপচাপ আছে। দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তান কেন এই যুদ্ধে জড়ায়নি তার কথা বলি। পাকিস্তানের সাথে সৌদি আরবের কিন্তু একটা প্রতিরক্ষা চুক্তি আছে। সৌদি আরব আক্রান্ত হলে
পাকিস্তান তাকে সাহায্য করতে বাধ্য। সৌদি আরব অনেকবার পাকিস্তানের সাথে মিটিং করেছে, সিটিং করেছে। পাকিস্তান উল্টা সৌদি আরবকে বুঝিয়েছে, তুমি আক্রান্ত, এইটা ঘোষণা দিও না, ঘোষণা দিতে গেলে আমাকে জড়িত হতে হবে, তুমি সহ্য করে যাও। তোমার তো, তুমি যে সরকার, মানে তুমি যে রাজ পরিবার, তোমাকে তো পরিবর্তন করার চিন্তা করতেছে না। তোমাকে পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হলে আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই দাঁড়াবো। কথা হচ্ছে আমার তো ইরানের সাথে যোগাযোগ আছে। ইরান যেটা করতেছে সেটা তোমাকে নয়, অন্য কিছু করতেছে। ইসরায়েল তো তোমারও শত্রু। তুমি কি ইসরায়েলকে বন্ধু মনে করো? আরব আমিরাত যেভাবে ইসরায়েলকে বন্ধু মনে করে, ওই রাষ্ট্রটিকে বন্ধু মনে করে, তুমি কি মনে করো? তুমি কি মনে করো না যে সে তোমাকে এক সময় আঘাত করতে পারে? এখন হয়তো সে আপনার করতেছে না। সে কি কাতারকে আঘাত করেনি? এখন কথা হচ্ছে যে, আর সবচাইতে বড় কথা, মধ্যপ্রাচ্য তো আমার জায়গা না, তোমার জায়গা। মধ্যপ্রাচ্যে কে নেতৃত্ব দেবে? মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি হতে চায় কে? ওই দেশটাই তো, ইসরায়েল। তোমার তার অবস্থান কোথায়? ও যদি টিকে থাকে, ইসরায়েল যদি আজকে টিকে থাকে, সে যদি শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে তো তোমার কোনো অবস্থান নাই। তোমাকে একদিন একদিন খেয়ে ফেলবে, কারণ সে তোমাকে কিন্তু হুমকি মনে করে, যে কোনো ভাবে হোক না কেন। ইরানকে যেরকম হুমকি মনে করে, তুমি আজকে তার সাথে লড়তে যাচ্ছ না বিধায় সে তোমার সাথে লড়তেছে না, বাট সে কিন্তু তোমাকে মানে ইয়ে মনে করে না, বন্ধু মনে করে না। আরব আমিরাতকে বন্ধু মনে করে। আরব আমিরাত তার জন্য সবকিছু করে, টাকা দেয়, তার ঘাঁটি রাখছে, তার অফিস আদালত, তার গোয়েন্দা সংস্থা সবকিছু রাখছে। বরং আরব আমিরাত ইসরায়েলের হয়ে সোমালিয়াতে যুদ্ধ করতে গেছে। সোমালি ল্যান্ড নামে একটা জায়গা দখল করে ইসরায়েলকে দিয়ে দিয়েছে, কেরাস দিয়েছে, ট্যাক্স দিয়েছে ইসরায়েলকে। ওইটা সোমালি ল্যান্ডটা আরব আমিরাত ইসরায়েলকে কি দিয়েছে, ওইটা মানে কি বলে এটা ভাই, উপর হুকুম দিয়েছে। তুমি তো সেটা করো নাই, তুমি সেটা করতে পারবে না। কথা হচ্ছে তোমার ইসরায়েল যদি এখানে, কথা হচ্ছে আমাদের কথায় আমেরিকা নয়। আমি তো আমেরিকার বন্ধু, তারপরে আমেরিকার সাথে আমি যোগ দিচ্ছি না। আমেরিকা আমাকে যোগ দেওয়াতে পারছে না কেন? কারণ ইসরায়েলের সাথে যে আমার একটা ঘোরতর শত্রুতা আছে। ইসরায়েল যে আমাকে, ইরানের যদি পরাজিত হয়, তারপরের ধাপে কে আক্রান্ত হবে? আমি হব। তখন কিন্তু আবার তোমাকে, এই যে তোমার সাথে আমার চুক্তি, এই চুক্তির বলে তোমাকে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে হবে আমার সাথে। আমি যদি আক্রান্ত হই ইসরায়েলের দ্বারা, তখন কিন্তু আমি যুদ্ধে নামলে তোমাকেও যুদ্ধে জড়িত হতে হবে। তার মানে আলটিমেটলি আমাদের কিন্তু দুইজনকে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে একটা টাইমে। তুমি যদি আক্রান্ত হও, তোমার হয় আমাকে যুদ্ধ করতে হবে, আর আমি তো ইসরায়েল বলেই দিয়েছে নেক্সট টার্গেট পাকিস্তান, পাকিস্তানের পরে তুরস্ক। তো ইরান যদি আজকে কি হয়, ইরান যদি আজকে নাস্তানাবুদ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার মনে করো যে নেক্সট টার্গেট আমি, আর আমার সাথে তুমি, কারণ তুমি আমার সাথে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ। তাহলে তুমি কি চাও? আমরা কি ইরানে এখন আক্রমণ করে ইরানকে পরাজিত করে নেক্সট আপনার ইসরায়েলের সাথে যুদ্ধে নামবো? ইসরায়েলের সাথে যুদ্ধে, এই যুদ্ধে যদি ইসরায়েল শক্তিশালীভাবে টিকে যায়, তাহলে সেই ইসরায়েলকে পরাভূত করা যাবে? আর পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা আমার কাছে আছে, ইসরায়েলের কাছেও আছে। তো তুমি যদি মনে করো যে তার সাথে আমি পারমাণবিক যুদ্ধে যাব, সেও আমাকে মারবে, আমিও তাকে মারবো, সে তোমাকেও মারবে, দ্যাট মিনস কি হবে? তুমি আমি যেহেতু যৌথভাবে যুদ্ধ করতে হবে, তো তাহলে যৌথভাবে যুদ্ধ করলে সে তোমাকেও মারবে, আমাকেও মারবে। আমি না হয় তারটা, সেও গেল, আমিও গেলাম, তুমিও গেলা। তাহলে কোনটা? বিচার করে দেখো, বিচার করে দেখো যে কোনটা উত্তম। তার চাইতে ইরান শক্তিশালী অবস্থানে থেকে যদি যুদ্ধটা শেষ করতে পারে, ইসরায়েল আর কখনো আগামী কয়েক দশকে কখনো কোনো মুসলিম রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। আমি সিকিউর, তুমি সিকিউর, সবাই সিকিউর। তুরস্ক এই একই জিনিসটা বুঝিয়েছে। যদি কোনোভাবে ইরান টিকে যায়, ইরানের যদি এই শাসন ব্যবস্থাটা টিকে যায়, এই শাসন ব্যবস্থা যদি নস্যাৎ না হয়, ইরান যেভাবে খেলা দেখাচ্ছে, ইরান যদি আরো 2-3 সপ্তাহ টিকে থাকতে পারে, তাহলে খেলা ওভার। ইরান বারবার কেন বলতেছে আমি যুদ্ধবিরতি না, আমি আরো 2-3 সপ্তাহ খেলতে চাই? আজকেও বলেছি ইরান আমার কাছে 5-7 বার যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। আমি কথা বলিনি। আমি ওনাদের সাথে কেন, ওনার সাথে আমি আলাপ আলোচনা করবো কেন? উনি কি আলাপ আলোচনা করবো নাকি? উনি আমার সাথে 2বার আলাপ করে, আলাপের মধ্যে আমাকে 2বার অ্যাটাক করেছে। 12 দিনের যুদ্ধেও তাই, এই যুদ্ধেও তাই। ওনার সাথে কিসের আলাপ? সবথেকে বড় কথা, আমি আরো 3 সপ্তাহ টানিয়ে টেনে নিতে চাই। খোদ ইরানের কথা, আমি আরো যুদ্ধ 3 সপ্তাহটা কেন? কেন 3 সপ্তাহের কথা বলা হচ্ছে? দর্শক মন্ডলী, এখানেই প্রশ্ন। 3 সপ্তাহ কেন? হিসাব নিকাশ আছে, ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন আছে। 3 সপ্তাহ খেলাটা হবে লাস্ট সপ্তাহে। এমন একটা খেলা হবে যে খেলায় ওরা অন্তত আগামী 50 বছর আর কখনো
এই সমস্ত দেশগুলোর দিকে, নট অনলি ইরান, অন্য কোনো দেশের দিকেও তাকাবে না। এই কারণে মূলত একমাত্র আরব আমিরাত ছাড়া বাকি সবগুলো দেশ হজম করতেছে। এই বুঝানোটার নেতৃত্ব দিয়েছে ইরান, নেতৃত্ব দিয়েছে তুরস্ক। তারা বুঝতে পেরেছে, তারা হজম করতেছে। যদি বলেন অবধারিতভাবে, আপনি যেভাবেই বলেন, আপনি মার্কিন স্বার্থে আঘাত করেন আর যা মার্কিন ঘাঁটিতে আঘাত করেন, এই দেশগুলো স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে, ইরান লঙ্ঘন করেছে। সার্বভৌমত্ব বিষয়টা কি? আপনি আমার দেশের বাউন্ডারির মধ্যে আঘাত করাটাই সার্বভৌমত্ব লঙ্ঘন। সেটা যে কারণে, যেভাবে, যে সিস্টেমই করেন না কেন, সেই আঘাতটা প্রতিদিনই করতেছেন। আজকে 16-17 দিন হয়ে যায়। তার মানে এই সমস্ত দেশগুলো সার্বভৌমত্ব লঙ্ঘন করছে ইরান প্রথম দিন থেকেই, এখনো করে যাচ্ছে। তারপরও কেন এরা লড়তেছে না? এরা একজন নেতা চাইছিল ইয়ের বিরুদ্ধে লড়তে, ইরানের বিরুদ্ধে, সবকিছুই তারা দেবে, ঠিক আছে? সেই নেতা হওয়ার জন্য পাকিস্তান, কিন্তু পাকিস্তান সেটা রাজি হয়নি। এই তথ্য কি ইরানের কাছে নাই? ইরানের কাছে নাই। তাহলে ইরান কেন পাকিস্তানকে ধন্যবাদ দেবে না? ভাই বলেন, ইরান পাকিস্তানকে কেন ধন্যবাদ দেবে না? কথা হচ্ছে যে এই পাকিস্তানের বিপক্ষে ইরান, এটাও তো ইরান কেন, ইরান নট অনলি ধন্যবাদ, ইরান তো কৃতজ্ঞ থাকবে সারা জীবন, কৃতজ্ঞ থাকবে। কারণ সারা জীবন সে পাকিস্তানের বিপক্ষে কাজ করে গিয়েছে, সারা জীবন সে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে, ইন্ডিয়া ভোট দিয়েছে। বরং ইন্ডিয়ার সাথে সে বন্ধুত্ব পাতাইছিলই পাকিস্তানকে কাউন্টার দেওয়ার জন্য। তো কথা হচ্ছে তাহলে তাহলে সেই ইরান যে ভূমিকাটা রাখলো, আমেরিকার চক্ষুশূল হয়েও, আমেরিকার চাপটা সহ্য করেও, তো ইরানকে ধন্যবাদ দিতে হবে না? আজকে কি শুধু ধন্যবাদ দিয়েছে দর্শক মন্ডলী? ইরানের তেলের সংকট হবে না, সরি, পাকিস্তানের তেলের সংকট হবে না। পাকিস্তান সবচাইতে এই অঞ্চলের, আমাদের এই উপমহাদেশের, এবং মনে করেন যে এই আশেপাশের আমাদের পরিচিত দেশগুলোর মধ্যে সবচাইতে নাজুক অবস্থান পাকিস্তান, আপনারা সকলেই জানেন, অর্থনৈতিকভাবে। এবং তার তেলের রিজার্ভের পরিমাণ অত্যন্ত কম, অত্যন্ত কম। টাকা কম থাকলে যা হয় আর কি, তেলের রিজার্ভও তার কম হবে, এটাই আপনার স্বাভাবিক। কিন্তু তার তেলের সমস্যা হবে না। ইরান তার তেলের চাহিদা মিটিয়ে দেবে, সেটা হরমুজ প্রণালী দিয়ে হোক আর তার বর্ডার দিয়ে হোক। তার বর্ডারে দিয়েও ইরানে, পাকিস্তানে তেল পৌঁছানোর, তার পুরা বর্ডার, বিশাল বর্ডার ইরানের সাথে, সেখান দিয়েও সে তার তেলের চাহিদা মেটাতে পারে। আবার যেহেতু যুদ্ধকালীন সময়ে এটা একটু টাফ, হরমুজ প্রণালী দিয়ে আজকে কিন্তু পাকিস্তানের তেলকে ইরান স্কর্ট করে পার করে দিয়েছে, স্কর্ট করে পৌঁছে দিয়েছে, যেন অন্য কেউ আবার আঘাত করতে না পারে, কারণ অন্যরা তো আঘাত করতেই পারে। ঠিক আছে, এই হচ্ছে দর্শক মন্ডলী, একটু শর্টকাটে বললাম। আমার মনে হয় জিনিসটা অবশ্য অবধারিতভাবে আপনাদের কাছে যৌক্তিক মনে হতে পারে, আর যৌক্তিক মনে না হলে আপনারা সেই কারণটা জানাবেন। আমি চাই যে আপনারা মনে করেন আপনাদের কাছে যৌক্তিক মনে হয় কিনা। যদি যৌক্তিক মনে না হয়, অবশ্যই আপনার যুক্তিটা তুলে ধরবেন। সেখান থেকে আমার হয়তো শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, আমি শিক্ষা নেব, শিক্ষা নিতে আমার কোনো ভয় নেই। আমি যেটা বলতেছি সেটাই কারেক্ট হবে, এমন কোনো কথা নেই, ভুল ভ্রান্তি থাকতেই পারে। ঠিক আছে, এই হচ্ছে দর্শক মন্ডলী। আর অবশ্যই মনে করেন যে যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয়, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে কথাগুলো শোনার ব্যবস্থা করে দেবেন।